বিএনপি জামাত যখন একসাথে জোট ছিল তখন তারা যে বনিবনা কিংবা বোঝাবুঝি উপলব্ধির মধ্যে দিয়ে তারা গিয়েছে, এখন যখন নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেই নতুন প্রেক্ষাপটে প্রত্যেকের আরও বিস্তৃত পরিসরে জনগণের কাছে যাওয়ার বা জনসমর্থনকে নিজের অনুকূলে আনার সুযোগ অথবা পরিবেশ যখন উভয় দলই মনে করবে, তখন যে যার মতো করে হাঁটবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক সহনশীলতা যাতে থাকে। এখান থেকে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হবে, সেটাও কিন্তু নাগরিকদের মধ্যে একটা নিরাপত্তা সংকট বা একটা অস্বস্তি তৈরি করবে, অথবা নাগরিককে রাজনৈতিক প্রেক্ষাপটে ভয়ের মধ্যে রাখার একটা পরিস্থিতি আছে। সুতরাং জামাতের প্রসঙ্গ বলি, বিএনপির প্রসঙ্গ বলি, তারা রাজনৈতিক আদর্শকে সামনে রেখে জনগণকে রাজনৈতিক কর্মসূচি বা ম্যানিফেস্টো দিয়ে তুষ্ট করে সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এটি রাজনৈতিকভাবে খুবই স্বীকৃত বিষয়, তবে সেখানে ন্যূনতম শ্রদ্ধার জায়গা কিংবা সমালোচনার যে আদর্শিক কাঠামো, সেই কাঠামো বজায় রেখে যাতে হয়। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটা আমাদের নাগরিকের পর্যায় থেকে বলাটা খুব কঠিন, কারণ হচ্ছে এখানে এক ধরনের বিষয় তো আছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্নেও কিন্তু এখন বিভক্ত। যে কেউ বলছেন যে সংস্কার শেষে নির্বাচন, কেউ বলছেন যে দ্রুত সংস্কার শেষে নির্বাচন। এখন গণঅভ্যুত্থানের পরে বিগত সময় বিশেষ করে যে 3টি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের যে ভোটাধিকার বা জনগণ সেই নির্বাচনগুলোতে কতটা সম্পৃক্ত হতে পেরেছে, সেই জায়গাগুলোকে আমরা যদি সামনে রেখে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন, তারা তো নির্বাচনের কথা বলবেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের মাধ্যমেই তার ক্ষমতায় যাওয়া বা দেশ পরিচালনা করার তারা কথা বলবেন। এটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক একটা দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে গণঅভ্যুত্থানের যে প্রসঙ্গ, সেখানে নির্বাচন একটি প্রসঙ্গ। আমাদের ভালো নির্বাচন যে সমস্ত প্রক্রিয়া বা ব্যবস্থার কারণে হচ্ছে না, সেই ব্যবস্থাগুলোর একটা সংস্কার, এবং আমাদের এখানে এই ব্যবস্থাগুলোকে পুঁজি করে কেউ যাতে স্বৈরাচারী একটা মানসিকতা ধারণ করতে না পারে বা এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সেই ব্যবস্থাগুলোর এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে আমাদের কিন্তু আসলে আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটগুলোকে আমরা উপলব্ধি করতে চাই। সেই উপলব্ধির সূত্র ধরে সরকারের পক্ষ থেকে নির্বাচনের যে সময়সীমা বা নির্বাচন হওয়ার যে সময়টা বলছে, সেটি আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন, রাজনৈতিক আলাপ আলোচনার প্রয়োজন। সেই আলাপ আলোচনাগুলো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যত বেশি হবে, এই নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হলে জনগণের ভোটাধিকারের প্রশ্ন বা জনগণের রাজনৈতিক অধিকারের প্রশ্ন সমুন্নত থাকবে, কোনো প্রশ্ন তৈরি হবে না। এবং আমাদের এই সামনের নির্বাচনটা কিন্তু নানা আঙ্গিকে আমাদেরকে ভাবতে হবে, এবং এই সামনের নির্বাচন কিন্তু একটি উদাহরণ হিসাবে থাকবে যে গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে গণতন্ত্রের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হয়নি। এই বাস্তবতাগুলো কিন্তু নাগরিকরা বলুন, বৈশ্বিকভাবে যে সমস্ত দেশগুলো বা সংস্থাগুলো গণতন্ত্রের কথা বলেন, তারাও কিন্তু সেটি দেখতে চাইবে, এবং জনগণের মধ্যে যাতে একটি গণতান্ত্রিক স্বস্তি বোধ যাতে আসে, সেই প্রসঙ্গকে সামনে রেখে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আরও বেশি নির্বাচনের প্রশ্নে আলাপ প্রয়োজন। তারাই আলাপ করে ঠিক করুক তারা আসলে নির্বাচন কখন চায়। যখন তারা ঠিক করবেন সময়টা, কিংবা যখন তারা নির্বাচন চান, যে প্রক্রিয়ায় তারা নির্বাচন সম্পন্ন করতে চান বা অংশ নিতে চান, সেই প্রক্রিয়া যাতে জনমনে একটা স্বস্তি এবং একটা গণতান্ত্রিক বোধের মাধ্যমে এই ভোটাধিকার প্রয়োগ অথবা জনগণের যে রাজনৈতিক অধিকার রয়েছে, সেই রাজনৈতিক অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে এক ধরনের স্বস্তিদায়ক অবস্থা যাতে তৈরি হয়, এটাই আমরা প্রত্যাশা করি। বিএনপি এবং জামাতের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে বিএনপি জামাত একসময় তো যুগপৎ আন্দোলন বলি কিংবা তারা তো রাজনৈতিকভাবে একই জোটভুক্ত ছিল, কিন্তু বাংলাদেশে এটি ঠিক, এটাকে নানাজন নানাভাবে বলছেন যে আসলে তারা একসময় জোটভুক্ত ছিল কিংবা একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, এখন তারা আলাদা হচ্ছে কেন? এটা রাজনৈতিক দলের এটাই রাজনৈতিক বৈশিষ্ট্য। তারা ক্ষমতার প্রশ্নে কখনো এক থাকবেন, আন্দোলন সংগ্রামের প্রশ্নে কখনো এক থাকবেন, আবার আন্দোলন সংগ্রাম ক্ষমতার প্রশ্নে আবার যে যার মতো করে হাঁটবেন, যে যার আদর্শ নিয়ে হাঁটবেন। এটি রাজনীতিতে ভিন্নভাবে দেখার কিছু নাই। আর আমাদের
এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জোটকেন্দ্রিক রাজনীতি একটা সংস্কৃতির পর্যায়ে দাঁড়িয়েছে, এটাকে তো আমরা এড়িয়ে যেতে পারবো না। তো এই সূত্র ধরে বিএনপি যখন তার অতীতে যাদের সাথে জোট ছিল, যখন তার রাজনৈতিক বনিবনা হবে না, কিংবা জামাতও যখন বিএনপির সাথে যখন জোট ছিল, উভয়কেই বলছি, বিএনপি জামাত যখন একসাথে জোট ছিল, তখন তারা যে বনিবনা কিংবা বোঝাবুঝি উপলব্ধির মধ্যে দিয়ে তারা গিয়েছে, এখন যখন নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেই নতুন প্রেক্ষাপটে প্রত্যেকের আরও বিস্তৃত পরিসরে জনগণের কাছে যাওয়ার বা জনসমর্থনকে নিজের অনুকূলে আনার সুযোগ অথবা পরিবেশ যখন উভয় দলই মনে করবে, তখন যে যার মতো করে হাঁটবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক সহনশীলতা যাতে থাকে। যে যার মতো করে হাঁটলে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনৈতিক সহনশীলতা না থাকলে এখান থেকে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হবে, সেটাও কিন্তু নাগরিকদের মধ্যে একটা নিরাপত্তা সংকট বা একটা অস্বস্তি তৈরি করবে, অথবা নাগরিককে রাজনৈতিক প্রেক্ষাপটে ভয়ের মধ্যে রাখার একটা পরিস্থিতি আছে। সুতরাং জামাতের প্রসঙ্গ বলি, বিএনপির প্রসঙ্গ বলি, তারা রাজনৈতিক আদর্শকে সামনে রেখে জনগণকে রাজনৈতিক কর্মসূচি বা ম্যানিফেস্টো দিয়ে তুষ্ট করে সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এটি রাজনৈতিকভাবে খুবই স্বীকৃত বিষয়, তবে সেখানে ন্যূনতম শ্রদ্ধার জায়গা কিংবা সমালোচনার যে আদর্শিক কাঠামো, সেই কাঠামো বজায় রেখে যাতে হয়। জুলাই মিশনের আন্দোলনে সেনাবাহিনীকে শান্তি মিশন সতর্ক করেছিল জাতিসংঘ, এ বিষয়ে আপনার মন্তব্য কী? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে আমাদের দেশের যে ইতিহাস বা বাস্তবতায় যখন আসলে কোনো গভীর কোনো জাতির প্রেক্ষাপটে জীবনে কোনো গভীর কোনো সংকট সৃষ্টি হয়েছে, কিংবা একটা বড় ধরনের একটা ঘাটতি তৈরি হয়েছে, কিংবা একটা বড় ধরনের রাজনৈতিক যে অসঙ্গতি তৈরি হয়েছে বা অসন্তোষ তৈরি হয়েছে, সেই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রেখেছে। এখন সেই ভূমিকা যে নির্দিষ্ট কারোর জন্য বিষয়টি কিন্তু এরকম নয়, সেটি দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে তাদের সেই ভূমিকা। এখন এই ভূমিকার সূত্র ধরে সেনাবাহিনীর যে তাদের যে কর্মকাণ্ড দেশের মধ্যে বৈশ্বিকভাবে বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটি তো নানাভাবে দেশের যে অবস্থানকে গৌরবোজ্জ্বল করছে। তো সেই সূত্র ধরে আমাদের এবারের এই যে 24-এর যে গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর যে ভূমিকার জায়গাটি আমরা দেখেছি, তারা কিন্তু একটা সহনশীল অবস্থা তৈরি করার লক্ষ্যেই তারা কাজ করেছে, এবং এখনও তারা সেই প্রক্রিয়া বা উদ্দেশ্যকে সামনে রেখেই সম্পৃক্ত আছে। এখন এই সম্পৃক্ততার জায়গাগুলোকে কিভাবে আরও বেশি জোরালো করা যায়, আরও বেশি কার্যকরী করা যায় দেশের মধ্যে, সেই ভাবনা কিন্তু তাদের পক্ষ থেকেও আছে। আমরা সেনাপ্রধানের এরকম একটি বক্তব্য কিন্তু আমরা শুনলাম যে অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে তারা কাজ করে এই চলমান পরিস্থিতির থেকে আরও উত্তরণ ঘটিয়ে একটি ভালো অবস্থার দিকে সবাই মিলে যাত্রা করা যায়। এই ভূমিকার সাথে বৈশ্বিকভাবে যে শান্তি প্রতিষ্ঠায় বা শান্তির যে শান্তিরক্ষী রক্ষার যে বিভিন্ন মিশনগুলোতে, অথবা সেনাবাহিনী বৈশ্বিকভাবে বিভিন্ন শান্তি মিশনগুলোতে যেগুলো কাজ করছে বিভিন্ন দেশে, সেই প্রশ্নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যত্যয় অথবা কোনো ধরনের প্রশ্ন যাতে তৈরি না হয়, সেই ব্যাপারগুলোও কিন্তু চিন্তা করতে হবে। কারণটা হলো, দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি হলে যেখান থেকে বৈশ্বিকভাবে সেনাবাহিনীর একটা বৈশ্বিক যে ইমেজ তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এর প্রভাব তৈরি হতে পারে। সেখানেও কিন্তু এখানে এই প্রসঙ্গে নানা ধরনের আলোচনা পর্যালোচনা তৈরি হতে পারে। তো সেই প্রসঙ্গে জাতিসংঘের যে পর্যালোচনা বা জাতিসংঘ যেভাবে দেখতে চায়, যেভাবে বলতে চায়, সেই বলাটাকেও যেরকম গুরুত্ব দিতে হবে, আবার এদেশের মানুষ তো সেনাবাহিনীর কাছ থেকে এটা প্রত্যাশা করে, সেনাবাহিনী সেটি পূরণে চেষ্টা করছে, এবং তারা বদ্ধপরিকর এই অর্থে যে বৈশ্বিকভাবে শান্তি প্রতিষ্ঠায় যদি সেনাবাহিনী জোরালো ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী জোরালো ভূমিকা রাখবে, এবং সেই ভূমিকাটা সকলেরই জন্য একটা কল্যাণ বা স্বস্তিদায়ক অবস্থা তৈরি করবে। এটা এই ভূমিকার মধ্যে দিয়ে আমাদের সেনাবাহিনীর যে অবস্থান, তাদের যে ভূমিকা কিংবা তাদের যে বক্তব্য বা তারা যেভাবে সমাজ দেশকে দেখে, সেই দেখাটা সকল নাগরিকের মধ্যে ছুঁয়ে যাক বা সকল নাগরিককে স্পর্শ করুক। এভাবে যদি তাদের কর্মপরিকল্পনা বা কর্মকাঠামো নির্ধারণ করা যায়, তার ইমেজ অথবা তার
বা ইতিবাচক যে গুণাবলীর যে নিদর্শন বা প্রদর্শন সেটি আরও বহুগুণে আরও বৃদ্ধি পাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।